সুপ্রভাত। আজকের ভিডিওতে তোমাদের স্বাগত। যে সমস্ত পরীক্ষার্থী তোমরা মনে করছো মাধ্যমিক পরীক্ষায় তোমরা অঙ্কে ফেল করে যাবে, স্পেশালি আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। চলো, আজকের যেই চ্যাপ্টারটা আমরা করব, এই চ্যাপ্টারটা তোমরা যদি ভালো করে বুঝে নিতে পারো তাহলে অবশ্যই 4 নম্বর তোমাদের পকেটে থাকবে। চলো শুরু করি। শুরু করছি আজকের চ্যাপ্টার ভেদ। দেখো, ভেদ হচ্ছে, প্রথমে আগে জানি ভেদ ব্যাপারটা কি। ভেদ হচ্ছে একটা সম্পর্ক। সম্পর্কটা কি? এই সম্পর্ক সম্পর্কে আমরা কিন্তু আগে অবহিত ছিলাম, কিন্তু বিষয়টা সম্পূর্ণভাবে পরিষ্কৃত হয়নি। তাহলে আমরা কখন শিখেছিলাম? সেটা ক্লাস 8-এ আমরা শিখেছিলাম। কি শিখেছিলাম? সেখানে শিখেছিলাম যে সরল অনুপাতী নাকি ব্যস্ত অনুপাতী, মানে সরল সম্পর্ক নাকি ব্যস্ত সম্পর্ক, এইটা আমরা ক্লাস 8-এ শিখেছিলাম। সেই কনসেপ্ট থেকেই আজকে আমরা ভেদে উপনীত হয়েছি। ভেদ ব্যাপারটা কিরকম প্রথমে আগে বলে দিই। ভেদ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সরল ভেদ, একটা হচ্ছে ব্যস্ত ভেদ। এই দুটোই তোমাদের মূলত কাজে লাগে। আরেকটি আছে, সেটা হচ্ছে যৌগিক ভেদ। যৌগিক ভেদ, এই যৌগিক ভেদটা খুব বেশি কাজে লাগে না, তোমাদের বেশি কাজে লাগবে সরল ভেদ আর ব্যস্ত ভেদ। এইবার দেখো সরল ভেদ ব্যাপারটা কি। ধরো, এই ভেদ সবসময় দুটো চলরাশির মধ্যে সম্পর্ক নির্দেশ করে। যেমন সরল ভেদের কথা যদি আমি বলি, তাহলে দেখবে, ধরে নাও দুটো চলরাশি হচ্ছে এ এবং বি। এই দুটো চলরাশির মধ্যে সরল ভেদ সম্পর্ক বর্তমান। তাহলে এইগুলোকে কি লেখা যাবে? এ প্রপোর্শনাল টু বি। ঠিক আছে? এই প্রপোর্শনাল টু চিহ্নটা দিয়ে কোনো ক্যালকুলেশন করা যায় না, কিন্তু এখান থেকে এই এ এবং বি এর মধ্যে একটা সম্পর্ক নির্ধারণ করা যায়। যে কি বলা যাবে এখান থেকে বলা যায় যে এ বৃদ্ধি পেলে বি বৃদ্ধি পাবে, এ হ্রাস পেলে বি হ্রাস পাবে। উল্টো দিক দিয়েও সত্যি, যে বি যদি বৃদ্ধি পায় তাহলে এও বৃদ্ধি পাবে, বি যদি হ্রাস পায় তাহলে এও হ্রাস পাবে। ঠিক আছে? ভালো করে একটা কথা, তাহলে একটা উদাহরণ দিয়ে জানা যায় যে এ এবং বি এর মধ্যে সরল ভেদ মানে কি ব্যাপারটা বলতে চাইছি। ভালো করে চলো একটা উদাহরণের সাহায্যে বোঝা যাক। মনে করো তুমি কোনো একটা জায়গা থেকে যাত্রা শুরু করেছো, কোনো এক দিকে যাচ্ছ, ধরো না এইদিকে যাচ্ছ। ঠিক আছে? এবার এইখানে যখন যাত্রা শুরু করলে, টাইম যত তোমার বাড়বে, এই জায়গা থেকে দূরত্ব তত বাড়বে না? তাহলে দূরত্বটাকে যদি ডিস্টেন্স মানে ডি বলি, তাহলে দেখো টাইম বাড়ছে, ডিস্টেন্সও বাড়ছে, তাহলে টি আর ডি সরল ভেদে আছে। বোঝা গেল? এবার ঠিক একই রকম ভাবে দেখো, আমি এই কথাটাই একটু অন্যভাবে বলবো আবার। এবার ব্যস্ত ভেদের দিকে চলে আসি। ব্যস্ত ভেদের ব্যাপারটা কি বলছে দেখো, এ এবং বি ব্যস্ত ভেদে আছে, মানে এ এবং বি এর সেই সম্পর্ক বোঝাচ্ছে যেখানে এ প্রপোর্শনাল টু 1/b, মানে হলো বি যদি বৃদ্ধি পায় তাহলে এ হ্রাস পাবে, এ যদি বৃদ্ধি পায় তাহলে বি হ্রাস পাবে, অর্থাৎ দুটো পরস্পরের উল্টো। এইবার দেখো একটা উদাহরণের সাহায্যে বোঝা যাক। তুমি একটা জায়গা থেকে যাত্রা শুরু করেছো, একদিকে যাচ্ছ। তুমি ভালো করে খেয়াল করে দেখো যে আমি বললাম টি টাইমে যাচ্ছি, আমি স্পিড করেছি কত? এস। এস স্পিডে এখান থেকে এইদিকে যাচ্ছি। তাহলে কোনো একটা জায়গায় পৌঁছতে, এখান থেকে এইখানে জায়গায় পৌঁছতে যদি স্পিড বেড়ে যায় তাহলে টাইম কম লাগবে, আবার স্পিড যদি কমে যায় তাহলে টাইম বেশি লাগবে। তাহলে কি এস এবং টি কি আছে? এস যদি বাড়ে তাহলে টি কমছে, এস যদি কমে তাহলে টি বাড়ছে। তাহলে এস প্রপোর্শনাল টু 1/t, অর্থাৎ এস এবং টি ব্যস্ত ভেদে আছে। এবার দেখো, তাহলে এটাকে কি লেখা যাবে? এটাকে লেখা যাবে এ প্রপোর্শনাল টু বি। এই দিয়ে অঙ্ক করা যায় না, এদিকে সম্পর্ক বোঝা যায়। তাহলে এটাকে কি করতে হবে? এ ইকুয়ালস টু কে ইন্টু বি, অর্থাৎ কে হচ্ছে এখানে ভেদ ধ্রুবক। কে হচ্ছে কি? ভেদ ধ্রুবক। ঠিক আছে? এখানে কেটা হচ্ছে ভেদ ধ্রুবক। এবার তোমাদের একটা সম্পর্ক বলে দেওয়া থাকবে, সেখান থেকে এ আর বি এর মান বসাবে, তাহলে কে এর মান পেয়ে যাবে। এখানে এ এবং বি এর মান যেভাবেই তুমি পরিবর্তন করো না কেন, এটার মান সবসময় অপরিবর্তিত থাকবে। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে এখানে দেখো, এখানেও এটাকে আমরা কিন্তু সম্পর্ক বোঝাচ্ছে, এটাকে আমরা ক্যালকুলেশন করার জন্য কি করব? এ ইকুয়ালস টু 1/,
কে ইন্টু 1/b। তার মানে কি এলো দেখো, এখানেও কেটা কিন্তু বি আর এ এর মান যদি বসায় তাহলে কে এর মান পেয়ে যাব। তোমাদের ওইভাবে শর্ত দেওয়া থাকবে। এখানেও কে এর মান কিন্তু অপরিবর্তনীয়, এখানেও কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এখানেও কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার দেখো আমরা এবার অঙ্কগুলো করব, তাহলে বুঝবো। এবার বিষয়টা দেখো, তোমাদের শর্ট কোয়েশ্চেনে দিতে পারে, এবার তোমাদের শর্ট কোয়েশ্চেন দিতে পারে কি করে বুঝবো যে এ এবং বি সরলভেদে আছে নাকি ব্যস্তভেদে আছে। কি করে বুঝবো, কি করে বুঝবো এ এবং বি সরলভেদে আছে নাকি ব্যস্তভেদে আছে? ভালো করে খেয়াল করে দেখো, আমরা যদি এটাকে তাকাই তাহলে দেখবো এ বাই বি ইকুয়ালস টু কে হচ্ছে না। এখান থেকে দেখো এ বাই বি ইকুয়ালস টু কে হচ্ছে, অর্থাৎ দুটোর ভাগফল, দুটো চলরাশির ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে বোঝা যাবে এ এবং বি সরলভেদে আছে। ঠিক একই রকম ভাবে এখানে দেখো এ বি ইকুয়ালস টু কে হচ্ছে, এখান থেকে দেখো কি লেখা যাবে এ বি ইকুয়ালস টু কে। তার মানে দুটোর গুণফল সবসময় কি ধ্রুবক। যদি দুটোর গুণফল সবসময় ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারবো যে এ এবং বি ব্যস্তভেদে আছে। যদি দুটোর ভাগফল সবসময় ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারবো যে এ এবং বি সরলভেদে আছে। ঠিক আছে, চলো একটা উদাহরণের সাহায্যে দেখি। যদি এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই জেড, ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু জেড এক্স, জেড স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই হয় তবে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত? তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারবো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু ওয়াই জেড, যেখানে কে ওয়ানটা ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কে টু জেড এক্স, জেড স্কোয়ার ইকুয়ালস টু কে থ্রি এক্স ওয়াই। এখানে মনে রাখতে হবে প্রথমটার ভেদ ধ্রুবক, দ্বিতীয়টার ভেদ ধ্রুবক, তৃতীয়টার ভেদ ধ্রুবক কিন্তু আলাদা। কেন? কারণ যে এখানে একটা আলাদা সম্পর্ক, এইটা একটা আলাদা সম্পর্ক, এইটা একটা আলাদা সম্পর্ক। ঠিক আছে, তাহলে এইবার বলেছে আমাকে যে এই তিনটে ভেদ ধ্রুবকের গুণফল কত হবে। তাহলে খেয়াল করে দেখো এখান থেকে আমরা কি পাবো, কে ওয়ান এর মান কত পাবো, কে ওয়ানটা গুণ অবস্থায় আছে তাহলে এদিকে আসলে কি হবে ভাগ, কে ওয়ানের সঙ্গে ওয়াই জেডটা কি আছে গুণ, তাহলে এদিকে আসলে কি হয়ে যাবে ভাগ। তাহলে কে ওয়ান ইকুয়ালস টু কত হবে, এক্স স্কোয়ার বাই ওয়াই জেড। ঠিক একই রকম ভাবে কে টু ইকুয়ালস টু হবে ওয়াই স্কোয়ার বাই জেড এক্স, কে থ্রি ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। এবার ভেদ তিনটির গুণফল মানে হচ্ছে অতএব কে ওয়ান কে টু কে থ্রি ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। ভালো করে খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এক্স আর এক্স দুটো এক্স মানে এক্স স্কোয়ার, তাহলে এক্স 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 স্কোয়ার কাটলো, ওয়াই ওয়াই আর ওয়াই স্কোয়ার কাটলো, জেড জেড আর জেড স্কোয়ার কাটলো, তাহলে কত হলো ওয়ান। চলো আমরা একটা উদাহরণের সাহায্যে অঙ্কগুলো বুঝে নিই। বলছে একটি গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তবে দেখাও যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। ধরি গোলকের আয়তন ভি একক, গোলকের ব্যাসার্ধ আর একক এবং গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ একক। প্রথম শর্তটা কি বলেছে দেখো, প্রথম শর্ত বলেছে ভি প্রপোর্শনাল টু আর কিউব। ঠিক আছে, ভি প্রপোর্শনাল টু আর কিউব। তাহলে এখান থেকে কি লেখা যাবে, এখান থেকে লেখা যাবে অতএব, অতএব ভি ইকুয়ালস টু কে ওয়ান আর কিউব। ডান দিকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এইবার ভালো করে দেখো, তাহলে আমাদের সম্পর্কটা কি বেরোলো, ভি ভি ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু আর কিউব। ঠিক একই রকম ভাবে আবার বলেছে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা, আবার পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে এ প্রপোর্শনাল টু আর স্কোয়ার। এখান থেকে কি লেখা যাবে, এখান থেকে লেখা যাবে এ ইকুয়ালস টু কে টু আর স্কোয়ার। যেহেতু এটা একটা আলাদা ভেদ সম্পর্ক তার জন্য ভেদ ধ্রুবকটাও আলাদা। তাহলে এখানে কি কে টু অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার প্রমাণ করতে কি বলেছে, আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে আছে। তাহলে আমাদের কি দেখাতে হবে, সরলভেদে মানে কি করতে হবে, আমাদের অনুপাতটা বের করতে হবে। অর্থাৎ
এটা এবং এটার যদি ভাগফল ধ্রুবক হয় তার মানেই তো আমরা বলতে পারবো যে এটা এবং এটা সরলভেদে আছে। তো আমাকে কি বলেছে, বলেছে ঘনের, সরি, আমাকে বলেছে আয়তনের বর্গ, তাহলে ভি স্কোয়ার বাই এ কিউব, এটার মান আমরা বের করবো। তাহলে দেখছি, তাহলে কি ভি স্কোয়ার মানে কি কে ওয়ান ইন্টু আর কিউব তার স্কোয়ার বাই এ কিউব মানে কি কে টু ইন্টু আর স্কোয়ার তার কিউব। এবার দেখো তাহলে কে ওয়ান কিউব আর এর পাওয়ার 6 কে টু স্কোয়ার, সরি, কে ওয়ান স্কোয়ার বাই কে টু কিউব সমান আর টু দি পাওয়ার 6। ঠিক আছে, আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 কাটলো। এবার দেখো কে ওয়ান স্কোয়ার পড়ে থাকলো কি কে ওয়ান স্কোয়ার বাই কে টু কিউব। এটাও একটা ধ্রুবক, এটাও একটা ধ্রুবক, তার মানে কি এটা এটা একটা ধ্রুবক বলাই যেতে পারে। তার মানে এইটা এবং এটার অনুপাত হচ্ছে কি ধ্রুবক। তাহলে কি বলা যাবে, অতএব ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব। চলো নতুন একটা উদাহরণ ব্যবহার করি যেখান থেকে আমরা ভেদটা সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পেতে পারবো। বলছে কোনো একটা বৃত্তের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলভেদে আছে। বৃত্তের ব্যাসার্ধ যখন 7 সেমি তখন তার ক্ষেত্রফল 154 বর্গ সেমি। বৃত্তের ব্যাসার্ধ 14 সেমি হলে ক্ষেত্রফল ভেদতত্ত্ব প্রয়োগে নির্ণয় করো। চলো এই করে যদি করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে কি কি জিনিস বলে দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে ক্ষেত্রফল এবং ব্যাসার্ধ। প্রথম শর্তটা বলেছে যে এ প্রপোর্শনাল টু আর স্কোয়ার, এটা শর্ত বলেছে। তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব এ ইকুয়ালস টু কে ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, যেখানে কেটা কি কে নট ইকুয়ালস টু 0 আর ধ্রুবক, কে নট ইকুয়ালস টু 0 ধ্রুবক। এইবার আমরা তাহলে এ এবং আর এর মধ্যে কি সম্পর্ক পেলাম, এ ইকুয়ালস টু কে ইন্টু আর স্কোয়ার। এবার প্রথম শর্ত কি বলেছে দেখো, প্রথম শর্ত বলেছে যে ব্যাসার্ধ যখন 7 অর্থাৎ আর যখন 7 তখন এ হচ্ছে 154। ঠিক আছে, ভালো করে খেয়াল করে দেখো প্রথম শর্ত কি বলেছে যে আর যখন 7 এ ইকুয়ালস টু তখন কত 154। কেন কেন এটা দিয়েছে, দিয়েছে কারণ এই কে এর মানটা বের করার জন্য। তাহলে দেখো বসাচ্ছি, তাহলে অতএব 154 সমান কে ইন্টু 7 স্কোয়ার, এই যে 7 স্কোয়ার মান বসালাম এখানে। তাহলে এখান থেকে 154 বাই 7 স্কোয়ার তাহলে সমান কত কে, তাহলে এটাই কে এর মান। তাহলে কে ইকুয়ালস টু কত দেখো 7 দিয়ে প্রথমে কাটাকাটি করি, তাহলে 7 পরে থাকবে নিচে দিকে একটা, 7 2 14, 1 14, 7 2 14, তাহলে কত হলো কে ইকুয়ালস টু 22/7। কে ইকুয়ালস টু কত হলো 22/7। এবার আমাদের সম্পর্কটা কি দাঁড়ালো, তাহলে এবার আমাদের সম্পর্কটা লিখছি। সম্পর্কটা কি দাঁড়ালো, এ ইকুয়ালস টু, এই যে দেখো এ ইকুয়ালস টু কে ইন্টু আর স্কোয়ার, তাহলে এ ইকুয়ালস টু কে এর মান কত 22/7, তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার, এটা হচ্ছে সম্পর্ক। এবার আমাদের বলেছে যে আর এর মানটা 14, তাহলে এ এর মানটা কত হবে, তাহলে লিখছি দেখো অতএব এ ইকুয়ালস টু 22/7 গুণ 14 তার স্কোয়ার, তার মানে 22/7 গুণ 14 গুণ 14, এই তো 7 2 14, তাহলে 44 14তে, তাহলে 14 4 56 6 হাতে থাকলো কত 5, 14 4 56 আর 5 হচ্ছে 61, তাহলে 616 বর্গ সেমি। খুব কঠিন লাগলো, দেখো তো কত সহজে অঙ্কটা হয়ে গেল।